নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েক আপ উইথ কেডি। আর আমি কৃষ্ণেন্দু আজকে একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর ইতিমধ্যে আপনারা সবাই জানেন, আমি বিস্তারিত আর বলছি না। সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপির সাংসদ অনন্ত মহারাজ বারবার কটূক্তি করেছেন পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে, এবং তার চেলাচামুন্ডারা ঠিক তার পরেই যে নোংরামো ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পর্দায় জুড়ে শুরু করেছিল। সেটা বহুদিন ধরে চলেছে, এবং তারপরে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামান্য কিছুটা কড়া হতেই অনন্ত মহারাজ ক্ষমা চেয়েছেন। এবং এতদিন ধরে কিন্তু আমরা বহু আন্দোলন দেখে এসেছি, মানুষ রাস্তায় নেমেছে। কিন্তু এই সকল যে আন্দোলন বা বিভিন্ন ধারার আন্দোলন, তার মধ্যে একটি অভিনব আন্দোলন আমার চোখে পড়েছে। সেটা হচ্ছে মুনমুন চক্রবর্তী দিদির একটি আন্দোলন, সেটি হচ্ছে অনশনের আন্দোলন। প্রথমে দিদি হয়তো ভেবেছিলেন যে তিনি এই যে অনশন সেটাকে কন্টিনিউ করবেন, কিন্তু সরকারের পদক্ষেপের পর সেটাকে তিনি প্রতীকী একটা আন্দোলনের রূপ দিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন মুনমুন দি। নমস্কার দিদি, এবং স্বাগত জানাই আমাদের এই নমস্কার ভাই, চ্যানেলে। নমস্কার। নমস্কার। এবং প্রথমেই একটু জিজ্ঞাসা করবো যে মানে রাস্তায় নেমে আন্দোলন আমরা দেখেছি অনেক মানুষকে করতে, বিভিন্ন মানুষ সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়েছে, যেমন আমিও বানিয়েছি। তো এই অনশনের বিষয়টা মাথায় কি করে এলো আপনার? অ্যাকচুয়ালি কি জানো তো ভাই, ছোট থেকে এত বড় হয়েছি। আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরেছি। তো নেতাজিকে নিয়ে কখনো তুমি বা আমি বা আমাদের আগের জেনারেশন বলো বা যাই হোক, আমরা কেউ কখনো নেতাজিকে নিয়ে এই অসম্মান দেখিনি। তো হঠাৎ করে মোটামুটি ফেসবুকে দেখলাম কিছুদিন, প্রায় ১ মাস যাবৎ আমরা সবাই দেখছি যে নেতাজিকে নিয়ে খুব, খুব, খুব অপমানজনক বা অসম্মানজনক কিছু কার্যকলাপ চলছে। কিছু সোশ্যাল মিডিয়াতে, মানে কিছু না, ভীষণ বাজেভাবেই সোশ্যাল মিডিয়াতে চলছে। তো আমার চোখেও আসে। ওই কিছু মহারাজা আছেন, মানে ফেক মহারাজা স্বঘোষিত। কোচবিহারের, স্বঘোষিত নিজেকে মানে মহারাজা বলেন, কিন্তু ওনাদের আবার কিছু লোকেরাই আবার ওনাকে মহারাজা মানেন না। উনি দেখলাম হঠাৎ করে বলছেন যে মানে নেতাজি কে? নেতাজি নাকি কিছুই নয়। জার্মানের দালাল, জাপানের দালাল, এরকম অনেক কিছু মানে কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা, মানে নিজেকে ফুটেজ দিচ্ছেন বা এরকম অনেক ধরনের কথাবার্তা। তারপরে আবার দেখলাম নেতাজির বাবার নিয়ে তুলে কথা বলছে, নেতাজির বাপ। মানে এই ওয়ার্ডটা তো সত্যি কথা বলতে কি আমরা কেউ নিতে পারিনি। তো যখন এইটা শুনলাম, শোনার পর আমি আমার হাসব্যান্ডকে বললাম, আমি ওনাকে কিন্তু চিনি না। এই স্বঘোষিত যে মহারাজ আছেন, ওনাকে কিন্তু আমরা কেউই চিনি না। তো উনি মানে এটা আমি দেখার পর আমার হাসব্যান্ড অফিসেই ছিল। আমি ফোন করলাম যে, "তুমি কি জানো?" তো বলল যে, "না, আমি তো চিনি না।" তো আমি বললাম যে, "এটা তো খুব খারাপ। আমাদের জন্য খুব লজ্জাজনক।" তো আমি ওকে বললাম, "তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারবে?" তো বলল, "কেন?" আমি বললাম যে, আমি একটা ঘোষণা করব ফেসবুকে। কারণ এটা আমার জন্য ভাই, আমার জন্য কেন, আমাদের ভারতবাসীর জন্য খুব লজ্জার ব্যাপার।" আমি বললাম, "আমি ফেসবুকে পোস্ট করে দিলাম সোজাসুজি, যে আমার হাসব্যান্ড এগ্রি করার পরেই আমি ফেসবুকে সরাসরি পোস্ট করলাম যে একা এই মহারাজাকে, স্বঘোষিত মহারাজাকে যে সপাটে গালের মধ্যে একটা চড় মারতে পারবে, তাকে আমি ৫১,০০০ টাকা পুরস্কার দিব। আচ্ছা। এটা করলাম। হ্যাঁ, এটা করার পরে এই যে পোস্টটা ভীষণভাবে ভাইরাল হয়। ভাইরাল হওয়ার সাথে, সাথে ইনার কিছু মানে চেলাচামুন্ডারা, আমাকে বিশ্বাস করবে না তুমি, মেসেঞ্জারে মানে এত মানে অশালীন কথাবার্তা, নোংরা, নোংরা কথাবার্তা, মানে ভয়েস মেসেজ, মেসেঞ্জারে ফোন, ইনফেক্ট থ্রেট পর্যন্ত দেয়। যাদেরকে আমি চিনি না, জানি না, কিছু চেলাচামুন্ডারা করতে থাকে। ইনফেক্ট আমাকে দেখে নিবে, আমাকে নাকি আমার চরিত্রে নাকি দাগ দিবে কোচবিহার থেকে এসে। আমার এইসব মানে অনেক কিছু আজে বাজে কথাবার্তা, মানে যে কথাবার্তা আমি কখনো শুনিনি, জানি না। মানে এগুলো আমাকে শুনতে হয়েছে। যাই হোক, কিন্তু আমি প্রচুর ভয় নেতাজির আগে দেখানোর কিছু চেষ্টা করেছে তারা। প্রচুর ভয় দেখানো, মানে ভাবতে পারবে না। মাঝে, মাঝে মেসেঞ্জার আমাকে ব্লক করে দিতে হয়েছে, বন্ধ করে দিতে হয়েছে। তো যাই হোক, নেতাজির আগে আমি কিছু দেখতে পাচ্ছি না এখন। কারণ যাকে ছোট থেকে পড়ে জেনে বা যার আদর্শে বড় হয়েছি, তার আগে কোনো কিছুই নয়। তারপরে আবার দেখলাম এই মহারাজা কিছুদিন আগে পার্লামেন্টের বাইরে বলছে নাকি ওনার পরিবারের লোক নেতাজিকে মার্ডার করেছেন। মানে ভাবা যায়? এটা শোনার পরে তো ভাই এটা আর নেওয়া যায় না, সত্যি কথা বলতে কি। তারপর আমি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, সিএম, তারপরে বাঁকুড়া ডিস্ট্রিক্টের ডিএম, কোচবিহারের ডিএম, নানা জায়গাতে আমি
চতুর্দিকে মেল করতে থাকি। যখন আমি প্রায় মেল করার পরও কোনো রেসপন্স পাই না, তখন আমি ভাবলাম যে আমি কি করব, মানে পুরোপুরি দিশাহারা লাগছে। আর আমি শুধু নয়, অনেকেই আমাদের বাংলার অনেকেই এটার আওয়াজ তুলেছে নেতাজি নিয়ে। আমরা সবাই এগিয়ে এসেছি, শুধু আমি নয়, অনেক ভাইরা দাদারা অনেকেই এগিয়ে এসছেন। ইনফ্যাক্ট অনেক বয়স্ক মানুষ আছেন যারা মানে সশরীরে আসতে পারে না বা প্রতিবাদ করতে পারে না, তারা কিন্তু আমাদের ভাই বোনদেরকে কিন্তু প্রচুর সাপোর্ট করেছে, আমরা দেখতে পাচ্ছি বা করছেন। তো আমার হাজবেন্ডকে আমি বললাম কি করা যেতে পারে। ও তখন বলল যে দেখো, সরকারকে নাড়ানো তো সম্ভব নয়, মানে সরকার সবসময় জনগণের কথা শোনে না। একটাই রাস্তা, সেটা হচ্ছে অনশন। এরপরে অনশন করব, কিন্তু তুমি জানো ভালো কাজ করতে গেলে পিছু টানার লোকও অনেক আছে। এরপরে অনশনটা মানুষের মধ্যে এখন যেহেতু চারিদিকে অনশনের একটা চলছে ব্যাপার, তো সবাই আমার ক্ষেত্রেও সেটাই অনেকেই মানে প্রশ্ন। কিন্তু এটা ভাই আমার প্রথম অনশন নয়। আমি 2023-এ আমাদের বিষ্ণুপুরে আরেকটা অনশন করেছিলাম রেলের জন্য, তো সেইটাতেও আমি সাকসেস হয়েছিলাম। তো এটা আমার সেকেন্ড অনশন ছিল। তো আমার হাজবেন্ড বললো যে তুমি, হ্যাঁ, তুমি এই অনশনে বসো, তুমি যদি না খেয়ে থাকতে পারো, তুমি যদি নেতাজিকে সত্যিই ভালোবাসো, যদি না খেয়ে থাকতে পারো, তুমি আমারও অনশনে বসো, তাতে করে যদি সরকার নড়ে তো নড়তে পারে। তো আমাদের একটাই ছিল যে এই যে নগেন মহারাজ, স্বঘোষিত মহারাজ, ইনি দেখলাম পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে নেতাজিকে নিয়ে এত বাজে কথা বলছে। তো এনার কিন্তু পার্লামেন্টে যাওয়ার কোনো অধিকার নেই। কারণ যে নেতাজিকে নিয়ে পার্লামেন্টের বাইরে কথা বলে, সে কি কোনোভাবে যোগ্য ওখানে যাওয়ার? তো আমরা একদম। চেষ্টা, হ্যাঁ, তো আমরা চিন্তা ভাবনা করে আমি জানালাম সবাইকে যে আমি আমরণ অনশনে বসছি, যে যে পারবে আসো। তো এটা যখন আমি ঘোষণা করলাম, তারপর আমরা চারিদিকে মেল করলাম পারমিশনের জন্য। কিন্তু পারমিশনের মেল করার পরও কোনো জায়গা টায়গা পাচ্ছিলাম না। প্রথম একটা জায়গা ঠিক করলাম, সেটা ক্যান্সেল হয়ে গেল। সেকেন্ড জায়গা করলাম, সেটাও ক্যান্সেল হয়ে গেল। থার্ড জায়গা চয়েস করলাম, হোল্ড হয়ে গেল। বুঝতে পারছো চারিপাশে মানে কিভাবে চাপের মধ্যে মানুষকে রাখতে হয়। যে সবাই, আমি যেখানেই জায়গার জন্য মানে ফোন করছি, সবাই বলছে না আমাদের উপর প্রচুর প্রেসার আছে, আমরা দিতে পারবো না। আমি নাম নিতে পারছি না, বুঝে যাও প্রেসার কোথা থেকে আসতে পারে, পাবলিককে থ্রেট কোথা থেকে হতে পারে। তো যাই হোক, তার জন্য ভাই লাস্ট না, আমি যে জায়গাটায় অনশন করেছি আমি কিন্তু সেটা পাবলিশ করিনি, সেটা আমি হোল্ডেই রেখে দিয়েছিলাম। আর 14 তারিখ আমি নিজে দাঁড়িয়ে থেকে, আমার কিছু দাদা ভাইরা সবাই আমার পাশে দাঁড়িয়ে থেকে 14 তারিখে আমি নিজে দাঁড়িয়ে থেকে মঞ্চ বাঁধাই, তারপর অনশনের মঞ্চ তৈরি করি। আর যেহেতু তার আগেই মোটামুটি 3জনকে অ্যারেস্ট করা হয়েছিল, আমরণ অনশনেরই আমি দাবি রেখেছিলাম, আমরণ অনশনেই বসতাম। কিন্তু তুমিও জানো হয়তো, যেহেতু ওই মানে সরকার কিছুটা হলেও নড়ে বসেছে, কিছুটা দাবি মানে রাখার চেষ্টা করেছিল, তো সেই জন্য 3জন অ্যারেস্ট হয়েছিল। আর তো সেই জন্য আমি ভাবলাম প্রতীকীটা করি, তারপর যদি না হয় আমরণ অনশন আমাদেরকে বসতে হবে। তো আমি মঞ্চের থেকেই মানে আমরণ অনশনের ঘোষণাটাও করে এসেছি। আচ্ছা, আমি একটা জাস্ট জিনিস জিজ্ঞাসা করবো যে মানে আমার যে সেকেন্ড প্রশ্নটা, সেটাতে আপনি কোনো লোকেশন ডিসক্লোজ করবেন না, কোনো মানুষের নাম ডিসক্লোজ করবেন না। আপনি খানিকটা আমাদের বোঝানোর চেষ্টা করুন যে এই যে আপনি আমরণ অনশনের ঘোষণা যখন করলেন, এই আমরণ অনশন করতে না দেওয়ার জন্য আপনাকে কি কিভাবে বাধা দেওয়া হয়েছে? মানে কারোর নাম ডিসক্লোজ করতে হবে না, কোনো না, জায়গার নাম আমি নামটা বলতেও পারবো না, তুমিও বুঝতে পারছো আমিও বুঝতে পারছি। তো disclose- যাই হোক, মানে তুমি বিশ্বাস করো আমি পারমিশনের জন্য প্রত্যেকটা জায়গায় মেল করেছি, কোনো রিপ্লাই পাইনি। মাইকের জন্য করেছি, রিপ্লাই পাইনি। জায়গার জন্য করেছি, যেটা আমি বললাম আগে, প্রথমে জায়গার জন্য করলাম, সেটা ক্যান্সেল হয়ে গেল। যেই আমি মানে ফোন করলাম বাট পাবলিশ করার চেষ্টা করলাম, ফোন এলো তার পরের দিনই যে না এটা হবে না, আমাদের উপর চাপ আছে। সেকেন্ডটাও করলাম, সেকেন্ড তাই হলো যে না আমরা পাচ্ছি না, আমাদের উপরে চাপ আছে, প্রচুর চাপ, আপনি বুঝতে পারছেন না, এরকম ব্যাপার। তো এরপর বুঝে যাও যে কিভাবে। আর নানা রকম ভাবে, মানে অনেক রকম ভাবে আমি মানে সেগুলো বলতে চাইছি না, তোমাকে একটু খানিকটা বুঝে যেতে হবে। প্রচুর বুঝেছি, আমিও ভাই, বুঝেছি প্রচুর এবং আশা করছি দর্শকরাও বুঝতে প্রচুর পারছেন। বাধা, মানে প্রচুর বাধা বিপত্তি কাটিয়ে আমি অনশন মঞ্চে পৌঁছেছিলাম। প্রচুর বাধা বিপত্তির সামনে মানে সামনাসামনি হতে হয়েছে, কিন্তু তবু আমি হার মানিনি। আমি অনশন মঞ্চ তৈরি করেছি, সেখানে আমি প্রতীকী অনশন 24 ঘন্টা, মানে 24 ঘন্টা পারই করে দিয়েছিলাম। কিন্তু শুধু আমি নয়, আমার সাথে আরো আমার 2-3 জন সহযোদ্ধা
পুরো 24 ঘন্টার উপরে আমার সাথে অনশন মঞ্চে ছিলেন। তারাও না খেয়ে একদম ছিল আমার সাথে। একটা যেটা বিষয় আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে মানে আপনার এই সাহসী পদক্ষেপকে আমি সত্যি কুর্নিশ জানাই এবং মানে এছাড়াও বহু মানুষ শিয়ালদাতে একটি মিছিল হয়েছিল যেখানে হাজার হাজার মানুষ সেখানে রাস্তায় নেমেছিল। শুধু শিয়ালদা নয়, রানাঘাটে হয়েছে, বিভিন্ন জায়গায় হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, 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 মানুষ হ্যাঁ, নিজের সামর্থ্য মতো আন্দোলন করেছে, রাস্তায় নেমেছে। যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তারাও এটা নিয়ে সরব হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু যেটা দুঃখের বিষয় সেটা হচ্ছে যে মেন কালপ্রিট, মানে যার এই মুহূর্তে সংসদে বসে থাকার কোনো অধিকারই নেই, যে এই ধরনের কথাবার্তা নেতাজি সম্বন্ধে বলেছিল, সে শুধুমাত্র রাত্রিবেলায় এসে একটা ওই স্ক্রিপ্ট পড়ে সে ভাই এটা কিন্তু তো হ্যাঁ, হ্যাঁ, এখনো পর্যন্ত হ্যাঁ, সে বলেন। তার উপর কোনো অ্যাকশন নেওয়া হয়নি। শুধুমাত্র তাকে একটি পদবিতে ভূষিত করেছিল আগের সরকার, সেটাকে শুধুমাত্র তুলে নেওয়া হয়েছে। তো আমার আমার যেটা প্রশ্ন যে এর পরবর্তী ক্ষেত্রে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে আপনার কি মানে ফিউচার প্ল্যান রয়েছে? যদি সেটা শেয়ার ভাই করা যায়। হ্যাঁ, ফিউচার প্ল্যান বলতে তুমি দেখেছো হয়তো আমি অনশন মঞ্চে থেকেই আমি কিন্তু ঘোষণা করেছি। কারণ আমাদের একটাই দাবি, মেন কালপিট হচ্ছে নগেন। ঠিক আছে? নগেনের পদত্যাগ। তো নগেনকে কারণ রাজ্যসভায় এই মানুষটা ঢুকতে পারে না। যিনি আমাদের সবার নেতা, নেতাজিকে অসম্মান করেন। আর কিভাবে ওনার মানে চেলাচামুন্ডারা যেভাবে নেতাজিকে নিয়ে মানে কাটাছেঁড়া করছেন, তো সে তারপরে ওনার তো কোনোভাবেই এই পদ থাকা উচিত নয়। তো সরকার এখন বলেছেন অ্যারেস্ট করছি, আমরা এটা খুব তাড়াতাড়ি স্টেপ নিব, এরকম বলেছে। ৩ জনকে অ্যারেস্টও করা হয়েছে। কিন্তু এই ৩ জন তো নয় ভাই, অনেক জন আছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে মেন কালপিট কিন্তু নগেন। নগেনকে কিন্তু রাজ্যসভা থেকে বহিষ্কার করতেই হবে। নগেনের পদত্যাগ কিন্তু চাই। যদি সেটা না হয়, আমি কিন্তু অনশন মঞ্চ থেকেই বলেছিলাম ভবিষ্যতে কিন্তু যদি মানে নগেনের পদত্যাগ না হয়, এটা প্রতীকী ছিল। এরপর কিন্তু আমরণ অনশনে আমি বসবো। তো আমার নেক্সট পরিকল্পনা, যদি নগেনের পদত্যাগ না হয়, নগেন অ্যারেস্ট না হয়, নগেনের চেলাচামুন্ডারা পুরো টিম যদি অ্যারেস্ট না হয়, আমি কিন্তু আমরণ অনশনে বসবো। এটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা। আর সরকারের কাছে আমার আবেদন, শুধু নেতাজি নয়, মানে আমাদের যারা দেশপ্রেমী আছেন, যারা আমাদেরকে স্বাধীনতা দেওয়ার জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের কোনোভাবে যদি অসম্মান হয়, সাথে সাথে কিন্তু সরকারকে স্টেপ নিতে হবে, অ্যারেস্ট কিন্তু করতেই হবে। যেটা সরকার মনে করবেন যে মানে এই মানে এর এই মানে যারা আমাদের জন্য প্রাণ দিয়েছেন তাদের জন্য যে এত অসম্মান কেন, এই অসম্মান মেনে নেওয়া যায় না। তো তার জন্য স্টেপ নিতে হবে সরকারকে। অসংখ্য ধন্যবাদ দিদি, এবং আপনি মানে আরো আরেকবার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তার কারণ হচ্ছে আপনি মানে এই মুহূর্তে হয়তো পশ্চিমবঙ্গে থাকেন না, কিন্তু তার সত্ত্বেও আপনি এত কম সময়ের মধ্যে পশ্চিমবঙ্গে এসে যে মানে একটি সাহসী পদক্ষেপ নিয়েছেন, তার জন্য আবারও আমাদের পুরো টিমের তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন এবং আশা করি আমরা যে আন্দোলনে নেমেছি তার ফল একদিন না একদিন পাবো। অবশ্যই, কারণ দেখো এটা নেতাজি শুধু আমাদের মানে আমার তো নয়, নেতাজি আমাদের সবার। তো এখানে আমাদেরকে সবাইকে হাতে হাত দিয়ে এই লড়াইটা করতে হবে। নেতাজির যে অসম্মান হয়েছে সেটার জন্য আমাদের সবাইকে লড়তে হবে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, তুমিও ভালো থেকো। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। অবশ্যই। ধন্যবাদ দিদি, ভালো থাকবেন। ঠিক আছে ভাই, হ্যাঁ হ্যাঁ, তুমিও ভালো থেকো ভাই।